সঙ্গীতা সাগরদ্বীপ থেকে, এরপর আমাদের প্রিয় দোলা সেন, আমার দোলা, তো শ্রাবণী ওনাকে বরণ করে দিচ্ছেন। আবারও সাগরদ্বীপের মেয়ে, অনেক দূর থেকে এসেছে এই ঘটনার অনুষ্ঠানে সঙ্গী হতে, এবং কিছু জৈব জিনিস সেটা ওনারা এমনিতেই নেন এখান থেকে। অনেক ধন্যবাদ। বিভান ঘোষ, শ্রী বিভান ঘোষ, ওনাকেও আমরা পেয়ে খুবই খুশি। আপনাদের নানা পরামর্শ আমাদের চলার পথেও হোক, এটাই আমরা চাইব। যখন যেরকম মনে করবেন আমাদেরকে পরিচালনা করবেন। রয়েছেন শ্রীমতী সোমা চক্রবর্তী এবং সঙ্গীতা, শ্রাবণী, শ্রাবণী বরণ করে নিচ্ছে। থাকবেন ম্যাডাম আমাদের সঙ্গে। ঠিক আছে, আমরা তাহলে এবার আসল, তো আমরা উদয় তো আমাদের সঙ্গেই রয়েছেন। তো শিবস্থায়ী কৃষি পরিবার আপনারা জানেন অনেকগুলি সংগঠন আমাদের পশ্চিমবঙ্গের অ্যাগ্রো মার্কেটিং যে জোন, অ্যাগ্রো ক্লাইম্যাটিক যে জোনগুলো রয়েছে, সেই জোনের অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে কৃষক বন্ধুরা নানা রকমের পসরা নিয়ে এই জৈব হাটে ওনারা চালিয়ে যাচ্ছেন কাজ। আমাদের ক্রেতাদের সঙ্গেও নানান রকম সুসম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু এটা আরো অনেক পথ চলার বাকি আছে। তো প্রথমে আমরা শুনে নেব শ্রী পূর্ণেন্দু বসু মহাশয়ের কাছে আজকের দিনে উনি আমাদের কি বলতে চান, যেটা আমাদের আগামী দিনে চলার পথেও হবে। পূর্ণেন্দুদা, আপনি যদি বলেন কিছু কথা আমাদের জন্য। নমস্কার। আপনারা শুনলেন যে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, সেই দিবসকে আমরা পালন করছি একটা জৈব মেলা এবং জৈব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, শ্রী একে দাস, স্পেশাল সেক্রেটারি, এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড, মিস্টার মুফতি শামীম শওকত, ম্যানেজিং ডিরেক্টর, পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট, শ্রী গৌতম মুখার্জি, জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন। এরা তো আছেনই, আছেন সাংসদ দোলা সেন, তাছাড়া আমাদের পরিচিতদের মধ্যে আছেন আমার বন্ধু এখানে উপস্থিত আছেন উদয় ভানু রায়। আমরা দীর্ঘদিন একসাথে পথ চলার চেষ্টা করছি। এখানে বিভান আছে এবং সোমা, তাদের সকলকে আজকের এই বিশেষ দিনে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে এসছেন, বিভিন্ন দূর দূর থেকে এসছেন, কাল রাত্রি থেকে অনেকে এসছেন, আমি দেখে গেছি, এবং আপনারা প্রচুর পরিশ্রম করে এই মেলাটাকে দাঁড় করিয়েছেন। মূল সংগঠক যারা আছেন দিনরাত খেটেছেন এখানে, চন্দ্রিমা থেকে শুরু করে আরো অনেকে আছেন, তাদের সকলকে বিশেষ ধন্যবাদ জানাবো। আমাদের মূল বলার বিষয় হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে ভীষণভাবে ঋণী। এই কারণে যে একটা জৈব হাট হয়েছিল, এরকম অনেকে জানতেন, এরকম একটা সুন্দর বিল্ডিং এখানে ছিল এবং মানুষের চোখে খুব কম পড়েছে। তার কারণ এর যে ভিজিবিলিটি অর্থাৎ দৃশ্যমানতা, সেইটা খুব কম ছিল। তো এটাকে আরো দৃশ্যমান করতে হবে, আধিকারিকদের কাছে
আমাদের এটা একটা বিশেষ অনুরোধ, যেটা যাতে লোক যাওয়া আসার পথে ভালো করে দেখতে পান। এটা এখনো যেভাবে আছে তাতে এখানকার যা রাস্তাঘাট যেভাবে তার পরিকল্পনা সেই অনুযায়ী এটাকে ভালো করে এখনো দেখা যায় না। তো কিন্তু এটা তৈরি করা হয়েছিল, এবং সব থেকে আশ্চর্যজনক যে কথা, এটা কোথাও হয় না আমার জানা, ভারতবর্ষে এরকম কোন মলের মতো একটা জৈব হাট আছে এরকম আমার জানা নেই। অন্য কোথায় আছে আমি বলতে পারবো না, কিন্তু ভারতে অন্তত নেই এটা আমি জানি। চারিদিকে খোঁজ নিয়ে এটা আমরা জেনেছি। তো স্বাভাবিকভাবে সরকারকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণভাবে ধন্যবাদ জানাবো। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলি, বিভাগগুলি যারা এই কাজে এগিয়ে এসেছেন এবং যারা আমাদের অনুমোদন দিয়েছেন, অনুমোদন দিয়ে শুধু অনুমোদন দেননি, তারা আমাদের কাছ থেকে একটা নয়া পয়সাও নেননি। প্রথম বেশ কিছু কাল তারা আমাদের প্রায় বিনা পয়সায় এখানে কাজ করতে দিচ্ছে, এই ঘটনাটাও বিরল। এতেও সরকারের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা প্রকাশ পায়, সেই ইচ্ছাটাকে আমরা সালাম জানাই। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই শুরুর সময়ে, সেটা হচ্ছে যে আধিকারিকদের সাথে আমাদের আরো ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া দরকার। এই বাজারগুলি, মলে যারা চালাচ্ছে স্টলগুলি, তারা মাঝে মাঝে আসেন আমি জানি। এটা গভীর আলাপ আলোচনা, পারস্পরিক বোধের সমন্বয়, এটা যদি না হয় তাহলে একটা জায়গা ভালো করে চালানো খুব অসম্ভব। তাই আমি সবাইকে অনুরোধ করব, এখানে যারা এসছেন, যে আসুন আপনাদের প্রত্যেকের যে যে আইডিয়া আছে, যেভাবে একটা জৈব হাটকে ভালো করে চালানো যায়, আপনারা আপনাদের সেই ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করুন। তাহলে আমরা অনেক ভালো করে এগুলো বুঝতে পারবো, আমাদের কোথায় ঘাটতি আছে সেগুলো ধরিয়ে দিন। আমাদের উপর রাগ করবেন না, তার কারণ আমরা চেষ্টা করছি 34টা সংগঠনকে জোগাড় করে নিয়ে এসছি। আমরা আরো বেশ কিছু সংগঠন তারা আসতে চাইছে। সমস্যা আমাদের অনেক আছে। 7টা থেকে 7টা হয়তো সব স্টল খোলে না। এইটা দেখে কেউ যদি মনে করেন যে এটা চলছে না, তো সেটা ঠিক হবে না। 7টা থেকে 7টা চালানোটা খুব টাফ, খুবই টাফ। এইটা আমরা আলোচনা করতে চাই এবং এটাকে আমরা একটা রিশিডিউল করতে চাই। আপনারা যদি রাজি হন, আপনাদের সাথে যদিও চুক্তি হয়েছে 7টা থেকে 7টা, কিন্তু স্টলগুলি বিশেষ করে, যেমন আমরা সকালের যে বাজার যেখানে শাকসবজি বিক্রি হয়, সেইটা সকালে খোলা যায়, কিন্তু এই উপরের দোকানগুলি প্রত্যেকদিন 7টা থেকে 7টা চালানো, আমি প্রায় প্রতিদিনই আসি, আমি দেখতে পাই অসুবিধাগুলো কোথায় কোথায় হয়। তো স্বাভাবিকভাবে সেই বিষয়গুলো কোনটা আমরা কনসিডার করব, আমাদের নমনীয় হয়ে যদি সেগুলো আমরা দেখতে পারি। এইটা আমার একটা আবেদন আপনাদের কাছে একদম শুরুতে। সবশেষে বড় কথা, যে গোটা বিশ্ব আজকে তার মোড় পাল্টাচ্ছে। তারা রাসায়নিক উৎপাদন করে, তারা সারও উৎপাদন করে, কীটনাশকও উৎপাদন করে, এবং সেগুলো তারা আমাদের দেশে পাঠায়। আর আমাদের দেশ থেকে যতটুকু জৈব পদ্ধতিতে হয়, যেগুলো সার্টিফাইড, সেগুলো তারা নিয়ে যায় তাদের দেশে নিরাপদ খাদ্য খাওয়ার জন্য। তাদের পয়সা অনেক বেশি, তারা এটা করতেই পারে। তো আমাদের দেশ থেকে একটা গরিব দেশ, সেই গরিব দেশের চাষিরা তারা জৈব পদ্ধতিতে বা অর্গানিক পদ্ধতি বলুন, প্রাকৃতিক চাষ বলুন, বা নো টু কেমিক্যাল, এই রাসায়নিক
এইভাবে বলুন, আমরা যেটা করার চেষ্টা করছি তাতে অন্তত বিষ মুক্ত খাবার যতটা সম্ভব মানুষের হাতে তুলে দেওয়া। আজকে এইটা বাজার থেকে পয়সা দিয়ে বিষ কিনে এনে প্রতিদিন খাওয়া, নিজেরা খাওয়া এবং সেটা আমাদের পরবর্তী প্রজন্মের শিশু পর্যন্ত তাদেরও খাওয়ানো, এটা একটা মহাপাপ। তো সেই পাপ যত কম করবো আমরা, অনেক যুক্তি আছে যে অর্গানিকে কতটা লাভ হয় না হয় ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয়ে বিতর্ক করতে আমরা রাজি আছি। যত ধরনের বিতর্ক আছে আমরা চাই সেই বিতর্কগুলো আমাদের সামনে আসুক। প্রতি মাসের শনিবার আমরা এখানে সেই আলোচনাগুলো করি। যারা আগ্রহী হবেন তারা এখানে আসবেন। প্রতি মাসের চতুর্থ শনিবার এই ঘরটাতেই আলোচনা হয় বিভিন্ন বিষয়। এ পর্যন্ত 5টা আলোচনা হয়েছে। আগামী আবার এই জুন মাসে আর একটা দিন আছে আলোচনা করার, চতুর্থ শনিবার। অর্থাৎ আমরা চাই এটা শুধু কিছু জিনিস বিক্রি হোক, শুধু এইটুকু না, এই যে ধারণা, এই ধারণাটাকে প্রতিবেশীর কাছে অন্তত নিয়ে যাওয়া। যারা আগ্রহী সেই সমস্ত বহু দূর দূর থেকে এখানে মানুষ আসেন কিনতে, যারা খবর পেয়েছেন। আর সরকারের কাছে আর একটা অনুরোধ করব, সেটা হচ্ছে প্রচারে আমাদের একটু সাহায্য করে দিন। অনেক সাহায্য আপনারা করেছেন, প্রচারে আপনারা আরেকটু সাহায্য আমাদের করে দিন। তাহলে আমরা যা যা কথা দিয়েছি আপ্রাণ চেষ্টা করব সেই কথাগুলোকে রক্ষা করার। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ পূর্ণেন্দু বসু মহাশয়কে। আমাদের পূর্ণেন্দুদা কতগুলি কথা বললেন, যেগুলো নিশ্চয়ই আমরা আগামী দিনে যারা কৃষক সংগঠন বিভিন্ন সঙ্গে যুক্ত রয়েছি সেগুলো মাথায় নিয়ে চলবো, যাতে আমরা যে সুস্থায়ী কৃষি পরিবারের অঙ্গীকার নিয়ে ওনার নেতৃত্বে আমরা এখানে জড়ো হয়েছি তার যা মর্যাদার আমরা রাখতে পারি। তো পরবর্তী পর্যায়ে আমরা শুনবো শ্রী এ.কে. দাস মহাশয়ের কাছে। উনি স্পেশাল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট। স্যার নমস্কার। আজকে এই মহতী সভাতে উপস্থিত আছেন মাননীয় শ্রী পূর্ণেন্দু বসু মহোদয়। প্রথমে তিনি তার সুযোগ্য এবং সুচিন্তিত মতামত রাখলেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সাংসদ শ্রীমতী দোলা সেন, উপস্থিত আছেন কৃষি বিপণন দপ্তরের যুগ্ম সচিব মুফতি সামিদ শওকত, উপস্থিত আছেন সুফল বাংলা প্রজেক্ট ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর এগ্রিকালচারাল মার্কেটিং ডাইরেক্টরেট গৌতম মুখার্জি এবং অন্যান্য বিশিষ্ট জনেরা আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আজকের দিন উদযাপনের জন্য এটা 2019 সাল থেকে এই উদযাপন শুরু হয়েছে, খাদ্য সুরক্ষা দিবস আন্তর্জাতিকভাবে। 2018 সালে WHO প্রথম এই বিষয়ে সিদ্ধান্ত নেন, তারপরে 2019 সাল থেকে এই 7ই জুন এই উদযাপিত হয়। এটা আসলে খাদ্য সুরক্ষা, এটা আমাদের একটা যাপনের অভ্যাস তৈরি করবার, জীবনের যাপনের অভ্যাস তৈরি করবারই উদ্যোগ। আমরা কি খাই, কেন খাই, এই ভাবনা, কি খাই আমরা অনেকদিন থেকেই জানি যে সেটা স্বাভাবিকভাবেই খেয়ে আসি। তারপরে যখন স্বাভাবিকভাবে খাওয়ার অভাব ঘটছিল তখন আমরা আবার কৃত্রিমভাবে তৈরি করবার চেষ্টা করি, চেষ্টা করবার পরেই আবার আমরা ওই কি খাই দিয়েই শুরু করেছি। আসলে আমাদের মধ্যে যে ভাবনা আছে সেটা হলো যে খাওয়ার সময় আমরা কি দেখি, কতটা দেখি, এই বিষয়ে সচেতনতারই আসল দিক। এবং সেটা দেখার ক্ষেত্রে যারা তথাকথিত, যাদের মধ্যে জ্ঞান শিক্ষা ইত্যাদি আছে, বা যাদের মধ্যে তথাকথিত জ্ঞান শিক্ষার অভাব আছে, দুই দলই কিন্তু প্রায় একই রকমের বলে আমি মনে করি। আমি ছোট একটা উদাহরণ দিতে চাই, সেটা হলো যে আমরা ক্যাপসিকাম খেতে অভ্যস্ত, কিন্তু বেশি দিন আমরা ক্যাপসিকাম খাচ্ছি এরকমটা নয়, অনেক পরের দিকে আমরা শুরু করেছি। আর দেখতে যেটি অত্যন্ত ভালো লাগে, এই হলুদ রঙের, লাল রঙের, তার প্রতি আমাদের আগ্রহটা অত্যন্ত বেশি থাকে সবুজ রঙের থেকে। কিন্তু আমরা এই যে কি খাই, এই কথাটা বলার আমার এই জন্য এই উদাহরণটা দেওয়ার ইচ্ছে করলো। কিন্তু কখনোই আমরা ভাবছি না যে ওই হলুদ রঙের এবং লাল রঙের যে ক্যাপসিকাম, সেইটা কি খাচ্ছি
এটার মধ্যে আমাদের কোনো ভাবনা কাজ করছে কিনা। খাদ্য সুরক্ষা এটা অত্যন্ত দুটো দিক আছে। খাদ্য সুরক্ষা অর্থাৎ যা আমার প্রয়োজন সেটা যথেষ্ট পরিমাণে উৎপাদিত হচ্ছে কিনা এবং সেটা সাধারণ মানুষ হিসাবে আমরা সেটা নিতে পারছি কিনা। আর নিরাপত্তা সেটা হলো যে এই সুরক্ষা উৎপাদনের মধ্যে যেটা আমরা পেয়েছিলাম সেটা যথাযথভাবে আমি গ্রহণ করতে পারছি কিনা। এই ভাবনা থেকেই আমাদের পুরনো যে ধারণাটা ছিল সেটাই নতুন করে আবার সবার কাছে পৌঁছানো, সেটাই হলো এই জৈব চাষ এবং তার ব্যবহারের উদ্যোগ। এটাই আবার নতুন করে আমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যে আমরা এতদিন ধরে যা খেয়ে যাচ্ছি, মাঝখানে যে সময় আমাদের অনেক দরকার ছিল, জনসংখ্যার পরিপ্রেক্ষিতে প্রচুর উৎপাদনের প্রয়োজন ছিল, সেই উৎপাদনটা বাড়ানোর জন্য আমাদের যাতে খাবারের সুরক্ষা আমরা পেতে পারি সেইটার জায়গাতে যাওয়ার ক্ষেত্রে কোথাও কোথাও আমরা ইংরেজি শব্দ বন্ধ ব্যবহার করলে কম্প্রোমাইজ কি করতে পারলাম সেটা দিয়ে সেদিকে তেমন করে আমরা নজর দিইনি। ফলে আমরা দেখেছি যে পরিসংখ্যানের বিষয় বললে অনেক ক্ষেত্রেই মনে হবে যে প্রতিনিয়ত কতজন মানুষ শুধু কি খাই এটার জন্যই অসুস্থ হন এবং তার মধ্যে কি কি ধরনের সমস্যা তৈরি হয়, স্বাস্থ্যের সমস্যা, সেটা আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না, আর যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায়। তো আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞেস করছিলেন যে আমি কতটা পরিমাণ খারাপ জিনিস খাবো সেটা আমি বুঝবো কি করে। তো এই বোঝার উপায় আমাদের কাছে খুবই কম, কিন্তু এমন অনেক রাসায়নিক দ্রব্য আছে যা খাবারের মধ্য দিয়ে আমাদের কাছে যায়, সেটা এত কম পরিমাণে পৌঁছলেও তার প্রভাব আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে এবং যথোপযুক্ত দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে, সেটা ভাবলে অবাক হতে হয়। আমাকে একজন বলেছিলেন যে, যদিও এই প্রসঙ্গের নয়, যে নিকোটিন আমাদের শরীরে গেলে কতদিন থাকে। আমাকে বললেন যে 25 বছর ধরুন। আমি শুনে অবাক হলাম যে নিকোটিন গ্রহণ করবার পরে 25 বছর আমাদের শরীরের মধ্যে থেকে যায়, শরীর বার করতে পারে না। না, শরীর বার করতে পারে না, এমন ভাবে থাকে। এই 25 বছর পরেও পরীক্ষা করে দেখা যায় যে যিনি ছেড়ে দিয়েছেন 25 বছর নিকোটিন গ্রহণ করছিলেন, তারপরেও দেখা যায় তার মধ্যে থেকে গেছে। তো সেই রকমই আমাদের এই খাদ্যের মধ্যে যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করছিলেন একটা, আমি অসুস্থ হয়েছিলাম খুব, আমি জিজ্ঞেস করলাম যে আমি কেন অসুস্থ হলাম। বলে আপনি সব খেয়েছেন তাই। বলে আমি তো বেছে টেছেই খাই, ভেবে চিন্তে খাই। বলে না, আপনি যা বেছে টেছে খেয়েছেন তার মধ্যেই ওগুলো খেয়েছেন বলেই আপনি অসুস্থ হয়েছেন। তো এই কারণে আমাদের মধ্যে এই সচেতনতাটাই মূল বিষয়। আর স্যার ঠিকভাবেই বলছিলেন যে আসলে একটা প্রতিষ্ঠান তৈরি করবার খুব জরুরি হয়ে পড়ে, যার থেকে দৃশ্যমানতা আমাদের কাছে জরুরি। তো সরকার সেই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন যে জৈব হাট অর্থাৎ জৈবিক পদ্ধতিতে তৈরি যে সমস্ত কৃষিজ দ্রব্য আমরা খাই সেটাকে যাতে সকলের কাছে প্রচারের জায়গাতে যেতে পারে, তারা যাতে সচেতন হতে পারেন এবং সেই অনুযায়ী তারা যাতে ব্যবহার করতে পারেন। আর আমি আবার ওই প্রথম শব্দটা যে ব্যবহার করেছিলাম, এই যাপনের মধ্যে আমরা যাতে সেটাকে নিতে পারি, এটাই মুখ্য উদ্দেশ্য। যারা এখানে যুক্ত হয়েছেন আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে, আমরা সত্যি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ছড়িয়ে ছিটিয়ে তারা নিজেদের উদ্যোগে, মানে আপন মনে যেমন করে গান রচনা করেন সেরকম তারা নিজেরাই কিন্তু এই উদ্যোগ নিয়ে সারা দেশে আমাদের রাজ্যে নানাভাবে কাজ করছিলেন এবং সেটা যৌথভাবে একটা সংগঠিতভাবে একটা জায়গাতে নিয়ে আসা, যাতে সকলের কাছে আমরা এই বিষয়টা পৌঁছতে পারি যে আসলে আমাদের এখন এদিকেই জোর দেওয়া দরকার। আমরা অনেকেই এর সঙ্গে যুক্ত আছি, আপনারাও আপনাদের যাপনের মধ্যে এই অভ্যাসটাকে তৈরি করুন যাতে ভালো কিছু খাই আমরা। আর কেন খাই সেটা যদি আপনারা একটু ভাবেন। তো আস্তে আস্তে আমার ধারণা প্রচার অবশ্যই হচ্ছে, অনেকেই আসছেন এবং সচেতন হচ্ছেন। আর অনেকেই আমাকে বলছেন, আচ্ছা এখানে এই জৈব হাটে তোমাদের কি সব জিনিস পাওয়া যায়? আমরা হ্যাঁ, সবই জিনিস পাওয়া যায়, আপনি যা খান সেটা পাওয়া যাবে। মানে আবার আপনি যদি অতিরিক্ত বেশি কিছু খেতে চান তাহলে সেগুলো আমরা চাষ করি না, সেই চাষ না করার জন্য আপনি সেটা পাবেন না। বাদ বাকি আপনার দৈনিক যা প্রয়োজনের জন্য যতটুকু পাওয়া যায় সেটা সবই এখানে জৈব পদ্ধতিতে তৈরি হয় এবং আপনি সেটা পেতে পারবেন এবং আপনার দিন চলে যাবে। এই দিন চলে যাওয়ার সঙ্গে আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি যে আমার দিন চলে যাওয়ার জন্য কতটুকু নিরাপদ খাদ্যবস্তু আমাদের দরকার। সেটা একটু ভাবলে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। তো এখানে স্যার যে নির্দেশগুলো বললেন যে আমাদের এখানে আরো অনেকগুলো কাজ করতে হবে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য,
তো এটা ধীরে ধীরে এই আজকের যে আলোচনা সেটা তারই উদ্যোগ একটা, এটা এখানে যারা কাজ করছেন তারা উদ্যোগী হয়ে এই দিনটা উদযাপনের ব্যবস্থা করেছেন, যাতে আরো আমরা বিস্তৃতভাবে সকলের কাছে পৌঁছে যেতে পারি। এবং আমাদের বিশেষ উদ্দেশ্যও আছে যে জৈব পদ্ধতিতে চাষ আরো বাড়ুক, এবং এর দুটো দিক আছে, একটা তো নিজে খাবো, আরেকটা হলো অপরকে খাওয়াবো। তো অপরকে খাওয়ানোর জন্য সেটার মধ্যেও সচেতনতা জরুরি আছে। আমাদের মধ্যে দুটো দ্বন্দ্ব কাজ করে, সেটা হলো যে আমি ভালো জিনিস খাবো আর কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব না, আর যদি বোঝার চেষ্টা করি তাহলে তার এত দাম কেন সেটা নিয়ে দ্বিতীয়বার আবার ভাববো। যে উৎপাদন করতেও আমাদের সবচেয়ে কম পয়সায় হবে, আর আমি সবচেয়ে বেশি খরচ না করে সবচেয়ে সস্তায় ওই জিনিসটাই কি করে খেতে পারবো, আর বাদবাকি সব জিনিসগুলো এর সঙ্গে যুক্ত থাকবে। এই আমাদের একটা আদর্শ ব্যবস্থা এরকম একটা থাকলে আমাদের খুব ভালো হয়, এরকম অনেকেই মন্তব্য করেন। তো আমি বারবার এই কথাটা বলি যে সত্যি জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে, আপনি এই জিনিসটা কেনবার জন্য আপনার কত টাকা লাগা উচিত একবার আপনি সহজ করে হিসেব করবেন, যে সত্যি সত্যি আপনার যে টাকা লাগছে আর আপনি কিছু না ভেবে যেগুলো কিনে ফেলেন তাতে যে টাকা লাগছে, সেটার জন্য একটু পর্যালোচনা করলে দেখবেন আপনি জিতে আছেন যদি জৈব পদ্ধতিতে উৎপাদিত যে খাদ্যবস্তু সেটা আপনি ব্যবহার করেন। তো আমরা আশা করছি যে নানা নির্দেশ আপনাদের দিক থেকে, বিশেষ করে দিক নির্দেশ যা আসবে, কৃষিজ বিপণন দপ্তর এই ব্যাপারে অত্যন্ত নিগুড়ভাবে কাজ করে আমরা বিশ্বাস করি, এবং বিশেষভাবে সংগঠিত করে যারা এই আপন মনে কাজ করছিলেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছি, আর আস্তে আস্তে এটা বেড়ে উঠছে। আমাদের সুফল বাংলা আপনারা জানেন যে বেশ বিস্তৃতভাবে একটা মার্কেটিং চেইন, বিপণন শৃঙ্খল আমাদের মধ্যে আছে, তার মধ্য দিয়ে জৈব যে খাদ্যবস্তু সেটাকেও আমরা প্রচারের জায়গাতে এবং বিপণনের জন্য ব্যবস্থা করে থাকি, এবং সামগ্রিকভাবে এই সব উদ্যোগেরই কেন্দ্রবিন্দু হয়ে বর্তমানে আমাদের এই জায়গাতে এটা দাঁড়িয়েছে। আরো বিস্তৃতভাবেই তৈরি করব। স্যার ঠিকই বলেছেন যে আমাদের এই জৈব হাট যেভাবে হয়েছে সেটা ভারতবর্ষে অন্য কোথাও নেই। স্যার আমি খোঁজ নিয়েও দেখেছি আমরা যখন এটা শুরু করলাম। তো ভাবনাটা অনেকভাবেই ছিল যে হাট বলতে আমরা যেরকম বুঝি ঠিকই সেরকমও থাকতে হবে, তার সাথে সাথে আরেকটু ভাবনা আধুনিকও হতে হবে। আমাদের এখানে একটা ল্যাবরেটরিও আমাদের আছে, সেই ল্যাবরেটরিতে যেখানে আমরা নানা খাদ্যবস্তু পরীক্ষা করতে পারি তার মান, গুণমান ইত্যাদির জন্য। মানে এটা একটা সামগ্রিক উদ্যোগেরই অংশ হিসাবে এখন খুবই প্রচুর লেখালেখি হচ্ছে। এমআরএল মানে আমাদের খাদ্যবস্তুর মধ্যে কতখানি কীটনাশক থাকতে পারে, তো কীটনাশক ব্যবহার বিস্তৃতভাবেই হচ্ছে, তার কিছুই ভাবনা চিন্তা না করে কতটা সেটা কার্সিনোজেনিক সেটা না ভেবে ব্যবহার সকলে করছেন, এবং এটা বিক্রি করবারও একটা সুনির্দিষ্ট কৌশল আছে। সেই কৌশলের মধ্য দিয়ে আপনারা সবসময় আমরা তাতেই অভিভূত হয়ে যাই। বিজ্ঞাপন কৌশল, বিপণনের কৌশল, এগুলোতে আমাদের অভিভূত হওয়ার স্বভাব সকলেরই আছে। আমরা সেই কৌশলের বাইরে কিছুতেই অভিভূত হওয়ার যে লোভ, সেই লোভটা আমরা কিছুতেই নিজেদেরকে সম্বরণ করতে পারি না। তো সেই জন্যই আমাদের আরো সচেতনতা এবং প্রচারের দরকার, যাতে আরো বেশি পরিমাণ মানুষের কাছে আমরা বোঝাতে পারি যে না, এই বিষয়ে আপনার আরেকটু ভাবনা চিন্তা দরকার, এবং আপনি এই ব্যবহারটা নিজেদের যাপনের মধ্যে নিয়ে আসুন। সবাইকে আমার অসংখ্য কৃতজ্ঞতা। স্যার প্রথম দিন থেকেই এই যে কর্মসূচি তার মধ্যে উনি আমাদেরকে নানাভাবে দিক নির্দেশ করেছেন, তো সেইভাবে আমরা এগিয়ে চলছি। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ, নমস্কার। স্যার অনেক ধন্যবাদ। আপনার কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা যে পথে আছি আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরা নিশ্চয়ই কোনো খুব সুন্দর জায়গায় পৌঁছতে পারবো, এবং একটা সুস্থ সমাজ যার লক্ষ্যে এই সমস্ত করা, এত উদ্যোগ নেওয়া, সেই উদ্যোগের দিকে ধীরে ধীরে এগোতে পারবো। অনেক ধন্যবাদ স্যার। এরপর আমরা শুনবো মিস্টার মুফতি শামীম শওকত, উনি ম্যানেজিং ডিরেক্টর, ওয়েস্ট বেঙ্গল এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট। মাননীয় অমরেন্দু বসু স্যার, মাননীয় সাংসদ দোলা সেন ম্যাডাম, আমার দপ্তরের এগ্রি মার্কেটিং দপ্তরের স্পেশাল সেক্রেটারি শ্রী অশোক দাস স্যার, গৌতম মুখার্জি সাহেব রয়েছেন, আমাদের সুফল বাংলার কর্ণধার, টেবিলের এদিকে আরো অনেকে রয়েছেন, সামনে সংবাদ মাধ্যমের অনেকে আছেন,
আর তার সাথে বিভিন্ন জায়গা থেকে এসেছেন যারা সরাসরি এই জৈব চাষের সাথে যুক্ত আছেন। আজকের দিনটার গুরুত্ব একদম প্রথমে স্যার বলেছেন, তারপরে আমাদের স্পেশাল সেক্রেটারি স্যার তিনি খুব বিস্তৃত করে বলেছেন। আসলে এটা ওই আমাদের একসাথে পথ চলা, সুস্থভাবে কি কেমন করে আমরা চলতে পারি। কারণ মানে এটাই খুব আশ্চর্যের যে এই দিনটাকে উদযাপন করতে হচ্ছে, তার মানে আমরা আসলে অনেক দূরে সরে গেছি। সেই দূরে সরে যাওয়াটা একদিনে ঘটেনি, কোনো একজনের জন্য ঘটেনি, কোনো একটা দেশের জন্য একটা বিশেষ কারণে ঘটলো এরকম নয়। দায় দায়িত্ব কম বেশি আমাদের প্রত্যেকের। আবার এটা বুঝে, যেটা স্যার বারবার বলছিলেন, আমাদের প্রতিদিনের আচরণে, প্রতিদিনের জীবনচর্যায় যদি আমরা এই সুস্থতাকে গ্রহণ করতে না পারি, শুধু লাভ ক্ষতির হিসেব করে আমরা বোধহয় এই, যদি আমি এটাকে ভিসিএস সাইকেল বলি, এটা থেকে বেরোতে পারবো না। মানে খাবারের দাম যাই হোক, কম দামে আমি অজৈব খাদ্য পাই, একটু বেশি দামে জৈব খাদ্য পাই, ফলে আমি বেশি দাম দেব না। বেশি দাম যেহেতু আমি দেব না, ফলে সেটার উৎপাদনটা নিশ্চিত হবে না, কারণ বেশি দাম দিয়ে তো কেউ কিনবেন না। এই যদি আমার ভাবনার ক্রম হয় তাহলে একরকম, আর উল্টো দিকে আমি যদি ভাবি যাই হোক না কেন আমি বিষ খাবো না, তাহলে আর এত কথা মাথাতেই আসবে না। কিন্তু তারপরেও আমাদের কেন, আমাদের এই একটু আগে আমরা নিচে কথা বলছিলাম, একজন বলছিলেন যে আমাদের বাপ ঠাকুর দ্বারা তো যেমন করে চাষ করতো তেমন করতে পারলেই হয়, কিন্তু তারপর থেকে তাহলে যেটা স্বাভাবিকভাবে চাষ হতো, স্বাভাবিক চাষ থেকে আমরা অস্বাভাবিক চাষে চলে গেছি। অর্গানিক না বলে ন্যাচারাল বলে আমরা যদি স্বাভাবিক, অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল, তারপরে কেন আমাদের এই সারের ব্যবহার করা এবং অস্বাস্থ্যকর উৎপাদন পদ্ধতিতে আমরা গেলাম, কি প্রয়োজন ছিল, কতটা আমাদের জনসংখ্যাকে খাওয়ানোর জন্য কতটা খাদ্যবস্তু, খাদ্যদ্রব্য উৎপাদন প্রয়োজন, সেই প্রকৃত হিসেবটা, আর কতটা কি ধরনের খাদ্যবস্তু তৈরি হয় বা খাদ্যবস্তু আরো অন্য কি কিভাবে ব্যবহার হয়, এইটা বিশেষজ্ঞদের হাতে শুধু ছেড়ে দেওয়ার বিষয় নয়। আর সেখানে যেমনটা ঠিক হবে তারপরে আমরা শুধু ফলো করব এরকমটাও নয়। আমাদের প্রত্যেকের নিজের মনে আমরা যদি সেটা পরিষ্কার করে ধরে নিতে পারি যে আমরা অস্বাভাবিক ভাবে তৈরি করা যে খাদ্যদ্রব্য সেটা কোনো মতে গ্রহণ করব না, তাহলে আমাকে যেতে হবে যে আমি কি সবটা পাবো। আমরা সবাই যদি মনে করি আমরা অর্গানিক্যালি প্রডিউসড খাবার সবাই খেতে চাই, অ্যাফোর্ডেবল প্রাইস হবে এবং অর্গানিক হবে, সেটা কি আমরা এই মুহূর্তে সবাই চাইলে পাবো? আরেকটা বিষয় রয়েছে, যেহেতু একটা ধরনের মানুষের মধ্যে যেমন একরকম সচেতনতা তৈরি হওয়ার কথা, কিছু মানুষের মধ্যে একরকম ভাবে মনে হয়েছে যে একটু বেশি দামে অর্গানিক খাওয়াটাই দরকার, ফলে সেখানে আবার আরেক রকম মিথ্যাচারের উৎপত্তি হয়েছে, সেটার সাথেও আমরা অনেকে পরিচিত। আর এই একটা মিথ্যাচার আরো অনেক, যে কোনো জিনিসকে অনেকটা পিছিয়ে দেয়। আমি একদম আমার ছোট্ট উদাহরণ, আমি একটা জায়গা থেকে সবজি কিনি, আমি মনে করি সেটা অর্গানিক্যালি প্রডিউসড, হঠাৎ দেখলাম যে না, তিনি ওই অন্য কোনো একটা জায়গা থেকে তিনি কিনে এনে আমার হাউসিং এ সেটা বিক্রি করছে। এইটা যখনই হলো, এটা আমি যখনই দেখলাম, আমার এই দেখাটা দিয়ে আমি আর সবাইকে জাজ করতে শুরু করলাম, যিনি বলছেন এটা অর্গানিক্যাল প্রডিউস, আমি তখন ভাবছি এটা কি সত্যি? তাহলে এই যে আমরা যারা প্রোডাকশনের সাথে রয়েছি তাদের যে আচরণ পদ্ধতি, আমরা যারা কনজিউমার, আবার আমি একাধারে কনজিউমার, একাধারে প্রডিউসার, আমি ওপিনিয়ন বিল্ডার, আমি ওপিনিয়ন ফলোয়ার, আমাদের এই পারস্পরিক শক্তি ইন্ডিভিজুয়াল হিসাবে নয়, সামগ্রিকভাবে আমাদের যে শক্তি, সেই শক্তিটাকে সঠিক অর্থে কাজে লাগিয়ে লাভ লোভ এটাকে যতটা সম্ভব মানুষ হিসাবে আমাদের সংবরণ করে, নিয়ন্ত্রণ করে আমরা সবাই মিলে একটা সুস্থ জীবন পদ্ধতির দিকে
এগোনোর ক্ষেত্রে যেন একটা সঠিক পদক্ষেপ আমরা নিতে পারি, তার একটা অঙ্গ এই জৈব কৃষি। এটা তার বাইরের কিছু নয়। আর এই কম্প্রিহেন্সিভ ওয়েতে যদি আমরা ব্যাপারটাকে না দেখে শুধুমাত্র একটা মানে এটা একটা আলাদা বিষয়, বিচ্ছিন্ন একটা বিষয় এইভাবে যদি দেখি, তাহলে আমরা এটাকে রাখতে পারবো না। আমি আবার বলছি, আমরা যেভাবে এটাকে এখানে শুরু হয়েছে, স্যার বলছিলেন যে নিজেদের মতো করে আপনারা একরকম করে শুরু করেছিলেন, একরকম করে সংগঠিত হয়েছে, এর আরো অনেক বিস্তৃতি দরকার। কিভাবে সেটা হতে পারে, আস্তে আস্তে কেমন করে হতে পারে, কোন কোন জায়গাতে বদল দরকার, খোলা মনে আমরা যাতে এই আগামী আজকাল তারপরেও এখানে নিয়মিতভাবে যে আলোচনাগুলো হয়, এছাড়াও এখন যোগাযোগটা অনেক সহজ হয়ে গেছে, সেই সব মাধ্যমগুলো ব্যবহার করে আমরা যাতে সবাই মিলে একটা সুন্দর জীবনের পথে চলতে পারি। আর এখানে আসার সুযোগ পাওয়ায়, আমাকে আসার সুযোগ হওয়ায় আমি এখানে যারা কর্তৃপক্ষ যারা এটা করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আবার বলতে বলতেই মনে হচ্ছিল আমরাও তার বাইরে নই, ফলে আমরা যাতে সবাই মিলে, আবার বলছি, আমরা সবাই মিলে খোলা মনে যেন সুস্থতার দিকে চলতে পারি। প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ স্যার। এটা ঠিকই, আমরা যারা প্রত্যেকেই জৈব কৃষির সঙ্গে যুক্ত আছি, আমরা আসলে একটা যাপনের মধ্যে আছি। আমাদের নানান রকম ভাবনা সেই যাপনকে প্রভাবিত করছে, এবং পুণ্যদুতার কথায় এটা একটি দর্শন, এবং এই দর্শনকে নিয়ে আমরা সবাই কম বেশি নানান রকম এদিক ওদিক হয়, কিন্তু আমরা চলার চেষ্টা করছি। আপনারা আছেন, নিশ্চয়ই আমরা কোথাও পৌঁছবো। আমরা এরপর শুনবো শ্রী গৌতম মুখার্জি, উনি সুফল বাংলার কর্মধার এবং জয়েন্ট ডিরেক্টর, ওয়েস্ট বেঙ্গল এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট। মাননীয় শ্রী পূর্ণেন্দু বসু মহোদয়, মাননীয় দৌলত সেন মহোদয়া, কৃষি বিপণন বিভাগের মাননীয় বিশেষ সচিব এবং যুগ্ম সচিব মহোদয়, আজকে উপস্থিত আছেন মূলত যারা জৈব পদ্ধতিতে ফসল ফলান, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিত্ব করছেন, এবং একটা বড় অংশের মহিলা আজকে উপস্থিত আছেন। আপনাদের সকলকে নমস্কার জানাই। সেই সাথে উপস্থিত আছেন যারা এই উদ্যোগটাকে কলকাতায় আমাদের যারা ক্রেতা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অধ্যাপক, লেখক, লেখিকা, বিশেষজ্ঞ যারা খুবই সক্রিয় এই উদ্যোগের সাথে, তারা উপস্থিত আছেন। এবং যে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে সবাইকে নিয়ে, সুস্থায়ী কৃষি বিকাশ মঞ্চ, পরিবার, অজন্তা, উদয়বাবু সহ সকলে আলাদা করে নাম করলাম না, এই প্রত্যেককে আমার ধন্যবাদ জানাচ্ছি। এত চমৎকার একটা বিশেষ দিনে চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি খুব অল্প দু চারটি কথা বলবো। সেটা হচ্ছে যে যারা আজকে উৎপাদন করেন তারা এসছেন তো এখানে, আমাদের দিক থেকে আমি আমাদেরই বলছি, কারণ আমরাও সেই একই সাথে লক্ষ্যটা একই, আমরাও একসাথে আছি। আমাদের কি করণীয় হচ্ছে যে ক্রেতা কি চায় এটা ভালো করে চায়, এবং কতটা চায়, কি চায়, আমরা তার কতটা দিতে পারছি। আর একটা কথা হচ্ছে যে যা আমি দেবো তাদেরকে, সেইটাকে কেন্দ্র করে ক্রেতার সাথে আমার একটা গভীর বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়, যেটা একদিনে সম্ভব নয়, এর জন্য সময় লাগবে, কিন্তু সেই কাজটা প্রত্যেক মুহূর্তে করতে হবে। দেখুন, আমরা এই অর্গানিক চাষ, জৈব চাষের বিপণন, আমরা শুধু চাষ করছি না, বিপণন করছি সরাসরি। যেগুলো আমরা বলি যে জৈব পদ্ধতিতে হচ্ছে না, তার চাষ আর বিপণন দুটো একদম আলাদা, ছাড় নিয়ে আছে মাঝখানে। যারা চাষ করেন তারা সরাসরি বিপণন করেন না, তার একটা অন্য কাঠামো আছে, এবং সেই কাঠামোটা কি না প্রান্তিক বাজার পর্যন্ত। অর্থাৎ সারা ভারতবর্ষে যেখানে, আমাকে পৃথিবীর অন্যান্য জায়গায় রাষ্ট্রে যা উৎপাদন হচ্ছে, প্রান্তিক বাজারে তার সবটা এসে পৌঁছচ্ছে। তারপরে মানে আমরা ক্রেতা থেকে প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি অ্যাসেম্বলি মার্কেট, প্রান্তিক বাজার থেকে পাইকারি এবং খুচরো বাজার। এই যে একটা পিরামিড, এটা একদিনে হয়নি, দীর্ঘকাল ধরে হয়েছে। কিন্তু প্রান্তিক বাজার
জন্য একজন ক্রেতা তার সবটা পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই যে জৈব চাষ এবং জৈব চাষের বিপণন, এটা তো আমাদেরকেই করতে হচ্ছে। তার জন্য আছে কিছু বড় বড় সংস্থা আছে, তার কিছু বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছে, কিন্তু আমরা জানি তার বিশ্বাসযোগ্যতা যতই সার্টিফিকেট থাকে, কারণ আমরা সবাই জানি, খুব ভালো করে হিসেব করে দেখবো যে সার্টিফিকেট ওই চায়ের ক্ষেত্রে বা যেগুলো আগে থেকে আপনি প্যাকেজিং করছেন তার ক্ষেত্রে সম্ভব। কাঁচা সবজি আর ফলের ক্ষেত্রে না, যত আপনি সার্টিফিকেট দেন না কেন, সেই সার্টিফিকেট ক্রেতার কাছে আপনি কখনো প্রতিষ্ঠা করতে পারবেন যে সার্টিফিকেট আছে বলেই আমি যা দিচ্ছি সেটা সত্য, অথবা আমি যা বলছি সত্যি কথা বলছি। সেই জন্য আমি বলছি যে যা পচনশীল তার জন্য গভীর বিশ্বাস তৈরি করা হচ্ছে একবার। এবং এই কাজটা করতে গেলে যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে এই জায়গাটাকে কেন্দ্র করে যারা চাষ করছে সারা পশ্চিমবঙ্গে আমাদের একটা নির্ঘণ্ট, সেটা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বলতে হবে যে, এবং মরশুম আমরা সারা বছর প্রতিটা মরশুমে কি কি ফসল দিতে পারবো, কোথায় তার চাষ হচ্ছে, কারা চাষ করছে, কতটা উৎপাদন করছে, তার মূল্য সংযুক্তি করছে কিনা, করলে কিভাবে করছে, কোথায় করছে। এইটা কিন্তু বিরাট পরিশ্রমের কাজ কিছু না, একটু নিষ্ঠা থাকলেই হবে। এবং সেই কাজটা আমরা করছি না, অবশ্যই আমরা করছি সবাই মিলে, কিন্তু আরেকটু গুছিয়ে এটাকে আমাদের কাছে আমাদের প্রকাশ করতে হবে সব জায়গায়। কোন একটা ওয়েবসাইটে নানান প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে আমাদেরকে প্রকাশ করতে হবে। আমরা এখন যেটা করছি, এই যে মার্ক আমার প্রতিবেশী যে বাজার আমি নিয়ে আসছি বিক্রি করছি, আমি তো সপ্তাহ দিতে পারবো না। আমি যদি রায়গঞ্জে ফিয়াম যখন কাজ করছে তখন রায়গঞ্জের কটা জিনিস আমি দেবো, ভালো সর্ষের তেল দিচ্ছে, কিছু সবজি দিচ্ছে, সবটা দেখতে পারবেন না। তাহলে আমার পচনশীল দ্রব্যের জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন, যেগুলো তো আমরা বলি একেবারে পচনশীল নয়, কিছুটা পচনশীল কিন্তু থাকে, সারা বছর রাখা যায়, সেইটার জন্য চারটেই আমাদের রাজ্যে উৎপাদন করা সম্ভব। হাঁসখালি, কৈলপুর, তেহট্ট, জঙ্গিপুরের খানিকটা অংশ, রামপুরহাট, গলহাটির খানিকটা অংশ রসুন প্রচুর চাষ হয়, কিন্তু সেই জায়গাতেই হবে। আমরা সেই জায়গা থেকেই তৈরি করতে পেরেছি কোন চাষিকে যে রসুন গাছ করছে ওর জন্য আদা কালিম্পংয়ে হয় ঠিক আছে, কিন্তু আরো অন্তত 7টা জায়গাতে আদা হয়। বীরভূমের উন্নতির ধারে যে আদা হয় তাকে একটু বলবো এক ফোটা খাই না, দেখতে খুব ভালো। আমরা এখন নিয়ে এসেছিলাম চট্টগ্রাম থেকে, বিক্রি হয়নি, অনেক বিকল্প দিয়েও বিক্রি করতে পারে, তো দেখতে খুব ভালো। অথচ যিনি ব্যবহার করেছেন তিনি চাইলেন বেশি আদা। তো সেইটা আমাদের কিন্তু এই নির্ঘণ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে মরশুম সহ করতে হবে। এবং যে ফসলগুলো তোমার তো আমি সারা বছর দিতে পারবো কোনো মতেই পারবো না, যতই পরিবেশ করি, কারণ আমার আবহাওয়ার মতো করতে হবে। ফলে আমি তোমাকে বিকল্প যা কিনা এখন আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা তেঁতুল বেশাক তাদেরকে মহার্ঘ প্রয়োজনে প্রচুর আপনি দেখবেন এখন সমাজবাদ ধরে রান্না বান্না নিয়ে প্রচুর চর্চা থাকে। এইগুলো আমাদেরকে বলতে হবে, হ্যাঁ টমেটো কেন, যে সময় টমেটো পাওয়া যায় না সেই তেঁতুলের আমরা আছে, এবং তেঁতুলের আমরা আপনি জানেন কোনদিন জীবনে কোন সার বা বিষ প্রয়োগ করতে হয়, ফলে এমনি স্বাস্থ্য এই নির্ভরটা আমাদের কিন্তু এবং কারা করছেন, কোথায় করছেন, কতটা করছেন, এইটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা ক্রেতার বিশ্বাসটা অর্জন করতে পারবো। আর একটা মাত্র কথা বলবো, সেটা হচ্ছে যে যিনি চাষ করবে তিনি তো অনেকটা করবেন, ফলন থাকবে না, তাহলে তার লাভ হবে না। ধরুন এখানে এই যে বাজারটা, এটা কিন্তু একটা খুচরো বাজার হিসেবে রেখে যে ক্রেতা তৈরি করছেন, সরাসরি নিয়ে আসছেন 34টা গ্রুপে বিক্রেতা, ক্রেতা নিয়ে এসে সরাসরি বিক্রি করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার ভালো হবে না। যতটা পরিমাণ উৎপাদন করলে একটা চাষি বেঁচে থাকবে শুধু এইটার উপর আশ্রয় করে, ভিত্তি করে, নির্ভর করে, সেই ভাবে তো দিতে পারবো না।
30 কেজি আদা এখানে নিয়ে চলে আসতে পারে। এখান থেকে সরাসরি 30 কেজি আদা যদি বিক্রি না হয়, তাহলে একে কেন্দ্র করে আমাদের সুন্দরবনের কিন্তু স্ট্যাটিক স্থায়ী দোকান আছে প্রচুর। আমরা এখানে ঘোষণাই করছি যে স্থায়ী দোকানগুলোর একটা অংশ আমরা অবশ্যই দুটো করে র্যাক দিয়ে দিতে পারি এক্ষুনি যেখানে অর্গানিক বিক্রি করা হয়। তাহলে সেই দোকানগুলো যারা পরিচালনা করছে, অথবা 460টা জায়গাতে ইতিহাস বললাম না, অবাক হয়ে যাবেন আপনারা যে 290টা সবথেকে বড় হাউজিং কলকাতা, সেখানে সমান হয়ে যাচ্ছে, সেখানে প্রচুর কাস্টমার আছে। তাহলে চাষের দিক থেকে দেখতে তার ফসলটা যদি